নির্বাচন কমিশনার এবং 4 কমিশনার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সবার আগে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এরপর একে একে অন্য সদস্যদেরও শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। বিকেল 5টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলন করবে নতুন ইসি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গেল 6 ফেব্রুয়ারি আপনারা জানেন নতুন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। 2014 সালে বিএনপি জামায়াতের কর্মসূচিতে আগুন ও বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্কুল ছাত্র অনিক এবং হৃদয় সহ সেই সময় আহত অন্যদেরও অনুদানের এই চেক দেয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম। পদ্মা সেতু অর্থায়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে পদ্মা সেতু নিয়ে ভিত্তিহীন এবং মনগড়া সংবাদ প্রচারে দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ এই রুল জারি করেছেন। এদিকে ক্ষতিপূরণ হিসেবে বিশ্ব ব্যাংকের কাছে $1 বিলিয়ন দাবি করেছে 14 দল। পদ্মা সেতুর অর্থায়নে দুর্নীতির অভিযোগ, গুজব এবং গালগল্প। গেল শুক্রবার কানাডার আদালতের এমন রায়ের পর আবারও আলোচনায় দেশের অন্যতম বড় এই প্রকল্প। পদ্মা সেতু নিয়ে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুলে একই সাথে জানতে চেয়েছেন পদ্মা সেতু নিয়ে ভিত্তিহীন ও মন গড়া সংবাদ প্রচারে দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের IGP-কে 2 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সাথে কমিশন গঠন করা হয়েছে কিনা তা মন্ত্রিপরিষদ সচিবকে 1 মাসের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। আগামী 20 মার্চ এ বিষয়ে পরবর্তী আদেশ দেবার কথা। এদিকে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠকে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যাওয়ায় বিশ্ব ব্যাংকের প্রতি তীব্র নিন্দা জানানো হয়। বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, এ কারণে পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়া দেরি হয়েছে, আর এই সময় নষ্ট হওয়ার ক্ষতিপূরণ বাবদ $100 কোটি দিতে হবে বিশ্ব ব্যাংকে। এই যে কয়েকটি বছর পদ্মা সেতুর কাজ বন্ধ হয়েছিল, বিলম্বিত হলো, এর জন্য আমরা বিশ্ব ব্যাংকের কাছে স্বাভাবিকভাবেই, যেহেতু বিশ্ব ব্যাংকের অংশীদার, স্বাভাবিকভাবেই আমরা ক্ষতিপূরণ দাবি করি। আমরা বিশ্ব ব্যাংকে অনুরোধ করবো, অনুরোধ করবো সে $1 বিলিয়ন আমাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। নাসিম বলেন, এই মিথ্যাচারের সাথে জড়িতদের সংসদীয় কমিটির কাছে জবাব দিতে হবে। স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকতে হবে পার্লামেন্টে, বিশেষ ডক্টর ইউনূসকে ডাকতে হবে। আমাদের যারা বক্তব্য দিয়েছে, খালেদা জিয়া সহ যারা এই ধরনের উক্তি করেছেন, মিথ্যাচার করেছে, তাদেরকে পার্লামেন্টে হাজির করতে হবে। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্ব ব্যাংকের 16টি গাড়ির পাসবুক চেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশ্ব ব্যাংক। সম্প্রতি জাতিসংঘের এক কর্মকর্তার কার্নেট সুবিধায় আনা একটি গাড়ি বিক্রির পর তা জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। অভিযোগ রয়েছে যে বিদেশি সংস্থায় কাজ করা কেউ কার্নেট সুবিধায় গাড়ি এনে অবৈধভাবে তা বাজারে বিক্রি করে দেন। গাইবান্ধায় উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনের ঠিক কি ব্যবস্থা নিয়েছে সরকার তা জানতে চেয়েছেন হাইকোর্ট। স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজকে এই আদেশ দিয়েছেন। একই সাথে আগামী 1 মাসের মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসককে এই বিষয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন যে সাঁওতাল পল্লীতে পুলিশ কিভাবে আগুন দিয়েছে সেটি সারা পৃথিবী দেখেছে। চিনিকল কর্তৃপক্ষের দাখিল করা প্রতিবেদনটি
সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলেছেন যে গায়ের জোরে সাঁওতালদের উচ্ছেদ করেছিল চিনিকল কর্তৃপক্ষ। ভূমিহীনদেরকে কেন রিহ্যাবিলিট করা হবে না এই জানতে চেয়ে সেক্রেটারি ল্যান্ড, ডিসি গাইবান্ধা, ইউএনও এবং সমাজ কল্যাণ অধিদপ্তর 30 দিনের ভিতর এফিডেভিট ইন কমপ্লায়েন্স দাখিল করার জন্য একটি আদেশ দিয়েছেন। রংপুর সুগার মিলস নিজস্বভাবে নিজেরা কিছু করেনি, সেটা তারা করেছে ল এনফোর্সমেন্ট বডির মাধ্যমে। সেটা হলো যে ডিসি, যেটা আইনানুগভাবে করতে হয়, ডিসি এবং পুলিশ সুপার এবং যে ইউএনও তাদের মাধ্যমে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী সমস্যা তুলে ধরবে বাংলাদেশ। আজকে সকালে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। তিনি বলেছেন যে এই সম্মেলনে বৈশ্বিক সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা, রাজনৈতিক মেরুকরণ সহ সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 17 ফেব্রুয়ারি শুরু হবে 3 দিনের এই নিরাপত্তা সম্মেলন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে 17 ফেব্রুয়ারি জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের আমন্ত্রণে অংশ নেবেন নিরাপত্তা সম্মেলনে। আলোচনায় উঠে আসবে বৈশ্বিক সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা, রাজনৈতিক মেরুকরণ সহ সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইস্যুটি জার্মান চ্যান্সেলরের কাছে তুলে ধরা হবে। গোটা বিশ্ব আমাদের সঙ্গে, তো কাজেই আমরা মনে করি যে এটা আমরা একদম রাইট ট্র্যাকে আছি এবং আমরা তার কাছেও বলবো, ডক্টর মার্কেলের কাছেও নিশ্চয়ই বলবো না কেন, ইউরোপীয় ইউনিয়নকে তো বলেছি আমরা। রোহিঙ্গাদের কক্সবাজার থেকে হাতিয়ার ঠ্যাঙ্গার চরে পুনর্বাসনের পরিকল্পনা সম্প্রতি তুলে ধরা হয় কূটনীতিকদের সামনে। কিন্তু কূটনীতিকরা মনে করেন বসবাসের ন্যূনতম সুযোগ সুবিধা না থাকায় এই পুনর্বাসন উদ্যোগ নতুন করে সংকট বাড়াবে। বিষয়টি নজরে আনা হলে পররাষ্ট্রমন্ত্রী জবাব, ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে। ওখানে আমরা তো এখনই তো ওদেরকে পাঠাচ্ছি না, এখন তো সম্ভব না পাঠানো, কারণ বাড়িঘর লাগবে, তো স্থাপনা লাগবে যাতে তারা ওখানে থাকতে পারে। আমাদের উন্নয়ন সহযোগী যারা আছেন, যারা সাহায্য দিতে চান, তো তাদের রাষ্ট্রদূতদের আমি নিজে নিয়ে যাব, দেখাবো। সংবাদ সম্মেলনের শেষে এক প্রশ্নের জবাবে চলতি মাসেই ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা চলছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। টাকা রেখেছিলেন ব্যাংকে, ইচ্ছা ছিল বাড়ি করবেন, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না ইসামউদ্দিনের। কারণ অ্যাকাউন্ট থেকে তার 12 লাখ টাকা উধাও। অভিযোগ রূপালী ব্যাংকের সাভার সেনানিবাস শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, তার সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেছেন এই ব্যবস্থাপক শহীদুল্লাহ। যদিও এই বিষয়টি সম্পূর্ণ আমাদের চ্যানেল 24 এর ক্যামেরার সামনে অস্বীকার করেছেন জনাব শহীদুল্লাহ। আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা ইসামউদ্দিন। পরবর্তী প্রজন্মের জন্য একটি বাড়ি তৈরির ইচ্ছা ছিল তার। এজন্য পৈতৃক জমি বিক্রি করে মাসখানেক আগে পুরো টাকা গচ্ছিত রাখেন রূপালী ব্যাংকে। কিন্তু সম্প্রতি ব্যাংকে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে উধাও 12 লাখ টাকা। বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানালে ইসামউদ্দিনের উপরেই দায় চাপান তারা। পরে অনুসন্ধানে দেখা যায় ওই চেকে রয়েছে ব্যাংকের ম্যানেজার শহীদুল্লাহর হাতের লেখা, এমনকি স্বাক্ষরও করা হয়েছে জাল। আপনার 12 লাখ না, জানি ভাড়া করবেন বলো, ওই যে পাতা দিয়ে ছেড়ে দেখা যায় রাশি থেকে তুমি শিশু পাতা করলাম যে করে ক্যামেরা দেখান, প্ল্যান দেখান, দেখাবো 1 ঘন্টা বললাম দেখা গেল না। এই দাদা সিগনেচার যখন করে, আপনার সিগনেচার যেহেতু বয়স্ক মানুষ, তো সিগনেচারের মধ্যে আপনার কোনো সময় সিগনেচার সোজা হয় না, লেখা ছোট বড় থাকে। কিন্তু এই সিগনেচারটা আপনার সিগনেচার যে পুরো স্ট্রেট, লেখার সাইজগুলো সব এক, মানে সেম। 1 লাখ টাকা উঠাইলে 5 বার ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনি চেক দিচ্ছেন কিনা, আর 12 লক্ষ টাকা উঠাই নিল না, একবার ফোন দিতে পারলো না, তো খাম খেলে তো ম্যানেজার করছে। এই যখন পরিস্থিতি, তখন ইসামউদ্দিনের শোয়ের সিসিটিভির ফুটেজ দেখতে চাওয়া হয় ব্যাংক ম্যানেজারের কাছে। প্রথমে তা দেখানোর আশ্বাস দিলেও পরে টালবাহানা শুরু করেন তিনি। এখন যেটা চাইছেন এটা তো রিকোয়ারমেন্ট যেটা দেখাইছে, এটা যদি আমি দেখাইতেই পারতাম প্রথমে,
তাইলে তো আর আপনার মানে এখন কিছু এখনো সম্ভব না এখন দেখি তারপর আমি এটা এক্সপার্টের কাছে পাঠাইছি কতদিন আগে এটা পাঠাইছি গত বৃহস্পতিবার। আচ্ছা আমি কবে পাবো আমি দেখি যদি ওরা কবে কি বলে। এতে বাধ্য হয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে চেক জালিয়াতি করে 12 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে আশুলিয়া থানায় জিডি করেন ইসামউদ্দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘূর্ণিঝড় আইলা সিডরে প্রায় পুরোটাই অরক্ষিত হয়ে পড়ে উপকূলীয় অঞ্চল, আর সেই ক্ষতি সারাতে নেওয়া হয় নানা প্রকল্প। তবে এখনো সব প্রকল্প শেষ করা যায়নি। উপকূলে যদি ফের কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ আসে বা আঘাত হানে, শঙ্কা রয়েছে ব্যাপক প্রাণহানির। সাজিদ হকের একটি রিপোর্ট। উপকূলের কুলহারা মানুষের নিরন্তর সংগ্রাম নোনা জলের সাথে। প্রতিনিয়ত ভাঙা গড়ার খেলায় ভাঙে ঘর, ফিকে হয় জীবনের স্বপ্ন। সাম্প্রতিক বছরগুলোয় ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা চ্যালেঞ্জের মুখে। এখনো শুকোয়নি ঘূর্ণিঝড় আইলা সিডরের ক্ষত। সিডের আমাদের রাস্তা অনেক যে গাছ ছিল, সেই গাছপালা সব ভাঙ্গে চুইরে তুষময় রয়ে গেছে। কোনো রাস্তাঘাট আমাকে টোটাল আনলেই না, টোটাল এককালে। প্রকৃতির এই হুমকি থেকে উপকূলের জনজীবন ও সম্পদ সুরক্ষায় নেওয়া হয় নানা প্রকল্প। বাঁধ নির্মাণ ও নদী তীর রক্ষায় 70-এর দশকে তৈরি করা হয় বেশ কিছু স্থাপনা, যার মেয়াদকাল ছিল 25 থেকে 30 বছর। কথা ছিল এগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের, কিন্তু এত বছরও লাগেনি কোনো সংস্কারের ছোঁয়া। সত্যি কথা বলতে এগুলো প্রপারলি মেনটেনেন্স আগে করা হয় নাই। যেখানে ব্রিজ হতো সেখানে আমরা মেনটেন করতাম, যেখানে ব্রিজ হতো ওখানে মেনটেন করতাম, কারণ আমাদের রক্ষণাবেক্ষণ খাতে পর্যাপ্ত ফান্ড সবসময় থাকে না। ফলাফল সিডর আর আইলার মতো বড় ধরনের ঘূর্ণিঝড়ে বালুর বাঁধের মতোই নিশ্চিহ্ন হয়ে যায় সেগুলো। এতে মারাত্মক হুমকির মুখে পড়ে উপকূলের জনজীবন। শুধু বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরের উপকূলে ভাঙনের শিকার হয় 514 কিলোমিটার বাঁধ আর প্রায় 20,000 কিলোমিটার নদী তীর। পুনর্বাসন কাজের মধ্যে বাঁধ, নদী তীর সংরক্ষণ, পানি অবকাঠামো নির্মাণ মেরামত অন্তর্ভুক্ত আছে। এই যে বাঁধ আমরা দেখতেছি, এটা এই প্রকল্পেরই একটা অংশ। এর পরপরই উপকূলীয় জেলা রক্ষায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। বিশ্ব ব্যাংকের ঋণে 3 জেলার 12 উপজেলায় 751 কোটি টাকা ব্যয় হয় নদী তীর রক্ষা ও বাঁধ নির্মাণ প্রকল্প। এতে আবারও আশায় বুক বেঁধেছে সেসব এলাকার মানুষ। তারা বলছে আমাকে এটি যে এটা করবে, তারা এইটা আশা দিয়েছে। ঢেউয়ের আঘাতে এখানকার অবদার বেড়িবাঁধ ছিল, বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে যায়। আংশিক কিছু কিছু ছিল, যেটা এবার ইসিআরপি প্রকল্পের আওতায় এই সিসি ব্লক দিয়ে প্রোটেকশন দিয়ে শেল্টার দেওয়া হয়েছে। ডাঙ্গা থেকে মনে হবে শুধু সিমেন্টের স্ল্যাব দিয়ে তৈরি হচ্ছে বাঁধ, কিন্তু নদীর সর্বনাশা গ্রাস থেকে ভূমি রক্ষায় পানির নিচেও চলে বিস্তর কর্মযজ্ঞ। ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের পর 8 বছর পেরিয়ে গেলেও এখনো বাকি কয়েকশো মাইল এলাকার বাঁধ নির্মাণের কাজ, বাকি আছে তীর সংরক্ষণের কাজও। ল্যান্ড অ্যাকুইজিশন একটা অত্যন্ত কমপ্লেক্স এবং একটা টাইম টেকিং প্রসেস, যার কারণে এটি একটু সময় লাগে। এদিকে আমাদের প্রজেক্টের সময় পার হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে অ্যাকুইজিশন কমপ্লিট হয় নাই, তারপরেও আমরা এর মধ্যে প্রসেসের মধ্যে রেখে আমরা কাজ করি। উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আরও বরাদ্দ দরকার বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাজিদ হক, চ্যানেল 24, বরগুনা। একটা বিরতি নিচ্ছি আমরা, ফিরে এসে আরো দেখবেন।